হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আড্ডা প্রবন্ধের দ্বিতীয় পার্টটি। এর আগের পর্ব নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি। তাহলে চলো শুরু করি। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে: আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রিসের মেসেডোট অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পাড়ে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপসিয়ান নামে প্রচলিত। তার কারণ, একদা গ্রিসের ওপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই অর্থাৎ সুগন্ধ মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনালী নির্মাণ করলেন, তারই নাম ইজিপসিয়ান সিগারেট। তাহলে এখানে কি বলতে চেয়েছেন লেখক? ইজিপসিয়ান সিগারেট তার সৌগন্ধের জন্য ভুবন বিখ্যাত। তবে মিশরেই কেন এমন সুগন্ধি সিগারেট তৈরি করা হয়? সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় আমেরিকার ভার্জিনিয়া, গ্রিসের মেসেডোট এবং রাশিয়ার কৃষ্ণসাগরের পাড়ে। একদা তুর্কিরা গ্রিসের ওপর আধিপত্য বিস্তার করেছিল, ফলে গ্রিসের সকল তামাক তারা ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন ছিল তুর্কিদের আয়ত্তে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক পাঠাতেন মিশরেও। এরপর মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরীয় খুশবাই মাখিয়ে তৈরি করতেন বিশ্ববিখ্যাত ইজিপসিয়ান সিগারেট। তারপরে দেখো, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয়, তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণত্যাগ করে। মালজাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন, যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে বা জমা করা হয়েছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। অর্থাৎ ইজিপসিয়ান সিগারেটের সুগন্ধকে রক্ষা করা ছিল খুবই কঠিন বিষয়। মালবাহী জাহাজে মাল বোঝাই করা যে আধিকারিকের কাজ ছিল, তিনিও জানতেন যে জাহাজে কাঁচা তামাক বোঝাই করা থাকলে গন্ধওয়ালা অন্য কোনো জিনিস নেওয়া যাবে না। তামাকের গন্ধ ও স্বাদ বজায় রাখার এই প্রচেষ্টার কথা বলতে গিয়েই লেখক বলেছেন যে পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। তারপরে দেখো, তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন ধর্ম। সিগারেটে এক ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, এক ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। 5 বছরের বাচ্চাও তখন সেই সিগারেট নাক এসে অনায়াসে ভসভস করে ফুঁকে যেতে পারে। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকেই এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকেন। যারা সিগারেট সইতে পারেন না, তারা পর্যন্ত। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হার হদ্দ হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই, তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। অর্থাৎ ইজিপসিয়ান সিগারেট তার সুগন্ধের জন্য বিখ্যাত। তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবুতে মজিয়ে তোলা অতীব কঠিন কর্ম। সেই বিষয়ে বলতে গিয়েই লেখক বলেছেন যে তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। তারপরে দেখো, কিচ্ছু বাড়িয়ে বলছি না, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি, এবং পারিনি বিশ্ব সংসার বের করতে কী কৌশলে, কী মশলা দিয়ে মিশরীরা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। অর্থাৎ তামাকের স্বাদ
অক্ষুণ্ণ রেখেও সিগারেটকে কিভাবে খুশবাইয়ে মজানো যায় তা কেবল মিশরীয়রাই জানত। বহুগুণী ব্যক্তি পরমাণু বোমার মাল মশলা মেশানোর সকল কৌশল জানলেও তামাকের সঙ্গে খুশবাইয়ের পেছনে যে তত্ত্ব রয়েছে তা তাদের কাছে রহস্যই রয়ে গেছে। একইভাবে অজন্তার দেয়াল চিত্রের রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, বা পাঠান আমলে পাথরে পাথরে জোড়া দেওয়ার জন্য কোন কোন উপাদান কী পরিমাণে ব্যবহার করা হয়েছিল, এসব তথ্য বহু চেষ্টা করেও আমরা বের করতে পারিনি। মমিগুলির ক্ষেত্রেও এমন কথাই খাটে। এই সকল প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই লেখক কথাটি বলেছেন যে বিশ্ব সংসার সেটি বার করতে পারেনি। তারপরে দেখো, স্বীকার করি মিশরীয়রাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পাই, তবুও তো আমরা আজও মকরধ্বজ চ্যবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেই দিন আমাদেরই চশমার সামনে। মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝরতি পড়তি যেটুকু এলেম তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যার সমাধান করলো। তামাকে কি করে খুশবাই জোড়া যায়, তামাকে সোয়াদটি জখম না করে। অর্থাৎ মিশরীয়রা তাদের সুগন্ধি তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝরতি পড়তি যতটুকু ক্ষমতা তাদের আছে তাই দিয়ে সমস্যার সমাধান করেছে। সেইভাবেই তামাকের স্বাদ অক্ষুণ্ণ রেখেই তারা খুশবাই বজায় রেখেছে। তারপর দেখো, তাই যখন কোনো ডাক সাইটে তামাক কদরদারের হাই একত্র পৃথিবীর সর্বত্র কি কাবুল, কি দিল্লি, কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুস হুস করে মরে যাচ্ছে। তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন এবং নীলনদের মন্দর মধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুয়োটির সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। এখানে উন্নাসিক কথার অর্থ হচ্ছে উদাসীন। পার সিগার খেকেও পাইকারি সিগারেটের ফোঁকো পর্যন্ত বুকের ওপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুদা তালাব তারিফ বলে। অর্থাৎ তাই যখন কোনো নামজাদা তামাক কদরদারদের তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার সেই তামাকের নীলাভ ধোঁয়াটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে যখন বাইরে ছাড়েন এবং নীলনদের মৃদুমন্দ শীতল বাতাস যখন সেই ধোঁয়ার সঙ্গে মিশে গিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন সেই সৌগন্ধময় বাতাস কাফের বাইরের রাস্তার পথচলিত মানুষকেও উন্নাসিক করে তোলে। পার সিগারেট খেকো পাইকারি সিগারেট ফোঁকা মানুষও তখন সেই সুগন্ধে অত্যন্ত বিমুগ্ধ হয়ে পড়েন। তারপরে দেখো, আর ইলিশের বেলা যেরকম বলা হয়েছিল এই অধম ঠিক সেই রকম তাজ্জব মানে বেহেশতের বর্ণনায় এই তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? অর্থাৎ লেখক ইজিপশিয়ান সিগারেটের খুশবুতে মুগ্ধ ছিলেন, ঠিক যেমন বেহেশতের বর্ণনায় ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা তিনি ত্যাগ করেছিলেন। সেইভাবেই বেহেশতের বর্ণনায় তামাকের উল্লেখ না থাকায় লেখক অখুশি হয়েছেন, কারণ তার মনে হয়েছে যে এই উল্লেখটুকু অর্থাৎ তামাকের কথা যদি লেখা থাকতো তাহলে মানুষেরা পাপ করে আর নরকে যেত না, তারা সকলেই স্বর্গগামী হওয়ার চেষ্টা করত। তারপরে দেখো, বাঙালি তার চুলটিকে কেতার দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই, মোকা কথার অর্থ হচ্ছে সুযোগ পেলেই তার পায়জারে গুটি কয়েক পেরেক, পায়জারে কথার অর্থ হচ্ছে জুতো। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পায়জারে গুটি কয়েক পেরেক পেরেক ঠুকিয়ে নেয়। ইংরেজ আয়না সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকিতে করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়ারি পাঠানের প্রধান শিরোপীরা কথার অর্থ হচ্ছে মাথা যন্ত্রণা, তার শিরাভরণ নিয়ে অর্থাৎ মাথায় ঢাকা কাপড় নিয়ে তাদের মাথা যন্ত্রণা থাকে। আর মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজি পালিশ কথাটি মিশরেতে আবার বালিশ রূপ ধারণ করেছে রাখার জন্য। অর্থাৎ
কাবুলি অর্থাৎ আফগানিস্তানের বাসিন্দারা সুযোগ পেলেই তাদের জুতোয় পেরেক ঠুকে নেয়, ইংরেজরা সুযোগ পেলেই আয়নার সামনে টাইয়ের অবস্থান দেখে নেয়, পাঠানরা তাদের শিরাভরণ নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আর মিশরীয়দের চরম দুর্বলতা তাদের জুতো জোড়াকে পালিশ করে রাখার জন্য। বাঙালিদের সঙ্গেই অন্যান্য নানান জাতির এরকম অদ্ভুত সব বৈশিষ্ট্যের কথা লেখক উল্লেখ করেছেন। তারপরে দেখো, অতএব কাফেতে ঢোকা মাত্রই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ করনেওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন, যা যা। তার অর্থ হচ্ছে, আচ্ছা পালিশ কর। সে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট পালিশ কর্মে নিযুক্ত হবে। এখানে মিশরীয়দের চরম দুর্বলতার কথা বলা হয়েছে তাদের জুতো পালিশকে নিয়ে। তাই কাফেতে প্রবেশ করা মাত্রই সেখানকার জুতো পালিশের ছোকরা তৎক্ষণাৎ ছুটে এসে সেলাম ঠুকবে এবং জুতো পালিশ করে দেওয়ার অনুমতি চাইবে। তারপরে দেখো, সদস্যদের কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে, কেউ একটু মৃদু হাস্য করবেন, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই। অর্থাৎ আড্ডাবাজদের মধ্যে কেউ কাফেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আড্ডার কোনো সদস্য বলবেন শুভ দিবস, কেউ বলবেন এই যে, কেউ কেউ একটু মৃদু হাসবেন, কেউ আবার খবরের কাগজের আড়ালে মুখ রেখেই কাগজটি সামান্য দুলিয়ে দেবেন। এমন সময়তেই আগন্তুকের টেবিলে কফি চলে আসবে। তারপরে দেখো, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন ফোন, আগে না, তবে ইউসুফে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। চুলোই যাকগে ইউসুফে, আমি জিজ্ঞেস করছি চিঠি বা ফোন নেই। কাঁচুমাচু হয়ে বললে, আগে না, জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। দরাজ কথার অর্থ হচ্ছে উদার, উদার হাতে বকশিস দেওয়ার কথা বলছে। যাও চিঠির কাগজটা নিয়ে এসো। অর্থাৎ ক্যাফেদা নীলে আগত জনৈক আড্ডাবাজ বক্তা কাফের ওয়েটারকে এমন নির্দেশ দিয়েছিলেন যে যাও চিঠির কাগজটা নিয়ে এসো। বক্তা ওয়েটারকে জিজ্ঞেস করেন তার নামে কোনো চিঠি বা ফোন এসেছিল কিনা। ওয়েটার নেতিবাচক উত্তর দিলে বক্তা তার প্রিয়াকে চিঠি লেখার উদ্দেশ্যে ওয়েটারকে এই চিঠির কাগজ নিয়ে আসার কথা বলেছেন। তারপরে দেখো, কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম, ব্লটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভিতরে উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বেসুধাবে কাকে লিখলে যেন সে কিছুই জানে না। অর্থাৎ ক্যাফে দ্য নীল এর ওয়েটার মিনিটের মধ্যে কাফের নাম ঠিকানা লেখা চিঠির কাগজ, খাম, ব্লটিং প্যাড, যাবতীয় সরঞ্জাম উপস্থিত করলে আপনি গভীর মনোযোগের সঙ্গে একটি প্রেমপত্র লিখে ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে এসে ওয়েটারকে যখন ওই চিঠিটা ডাকে ফেলতে বলবেন, তখনই রমজান বে আপনাকে শোধাবেন যে আপনি কাকে চিঠিটা লিখলেন। তারপরে দেখো, চটি গিয়ে বলবেন তোমার তাতে কি। রমজান বে উদাস সুরে বলবে, না আমার তাতে কি, তবু বলছিলাম সকালে বিলকিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। আরও চটি গিয়ে বলবেন, তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন? 11:30 বাজতে তো এখনও অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিতে লিখলুম। রমজান বে আরও উদাস সুরে বলল, জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি। এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এ ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। অর্থাৎ এখানে কথক প্রায় 1 ঘন্টা ধরে প্রিয়াকে একটি প্রেমপত্র লেখার পরে রমজান বিয়ের মুখেই শুনতে পাবেন কথকের প্রেমিকা কথককে ফামিনা সিনেমার গেটের কাছে 11:30টায় দেখা করতে বলেছে। তখন কথক রমজানের কাছে জানতে চান যে এ কথা আগে কেন বলেনি। তখন রমজান আরও উদাস সুরে কথককে বললেন যে কথকদের দেশের প্রেমের রেওয়াজ তিনি জানেন না, তবে কায়রোতে প্রিয়া পাশের ঘরে থাকলেও আর এক ঘরে বসে প্রেমিকা পাতার পর পাতা প্রেমপত্র লিখেই চলে। তারপরে দেখো, এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন শপ খোলা মাত্রই মেয়ে মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে,
তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মোকা বেমোকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। অর্থাৎ প্রাবন্ধিকের মতে রেশন শপ খোলা মাত্রই যেমন করে নারী পুরুষ দোকানে ঝাঁপিয়ে পড়ে, সমগ্র আড্ডাটিও তেমনই প্রেমপত্র লেখার সময় অসময় মোকা বেমোকা কায়দা কেতা সম্পর্কে আলোচনায় মশগুল হয়ে উঠবে। অর্থাৎ আড্ডা যেন নতুন প্রাণে উজ্জীবিত হয়ে উঠবে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছাবে সেই সনাতন প্রশ্নে। সনাতন প্রশ্ন হচ্ছে চিরন্তন প্রশ্ন, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? অবান্তর নয়, তাই নিবেদন করি, দেশ বিদেশ ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড মানে ভবঘুরে, ভ্যাগাবন্ড হিসেবে আমার ঈষৎ বদনাম আছে। কাজেই আমাকে কেউ শুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, আবার কেউ শুধান তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম, আর অধিকাংশ মানুষ শুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই। পরশুরাম এখানে আমরা জানি রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এনারা আছেন, ওনারাও আছেন, কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন যে বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন। বক্তা তথা লেখকের মতে প্রশ্নটা অবান্তর নয়, তবে কিছুটা বুদ্ধিদীপ্তভাবে এবং কৌশল অবলম্বন করেই তিনি উত্তর দেন যে সুন্দরী এনারাও আছেন, ওনারাও আছেন। অর্থাৎ লেখকের মতো সবচেয়ে সুন্দরী বিশেষ কোনো দেশের হয় না, সুন্দরী সর্বত্রই আছে। এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক্ক থাকে, উপযুক্ত প্রাণাভিরাম, প্রাণাভিরাম মানে হচ্ছে জীবনে আনন্দদায়ক বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দারূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফরাসিস, ইহুদি এবং আরও বিস্তর চিরিয়া। এদের কেউ কেউ বোরকা পরেন বটে, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে। আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। আড্ডার আলোচনার বিষয়বস্তু ভিন্নতা নিয়ে বক্তা কথাটি বলেছেন। বক্তার মতে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার সত্যিকারের দাবি যদি থাকে তবে তা করতে পারে কায়রো, কারণ পৃথিবীর নানা প্রান্তের লোকজন এখানে আড্ডায় অংশগ্রহণ করে, ফলে বিষয়ের বিভিন্নতা দেখা যায়। তারপরে দেখো, আর শীতকালে হলে তো পোয়া বারো, পোয়া বারো মানে পরম সৌভাগ্য। কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়, সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয়, পিরামিড কায়রোর বাইরেই ঠাঁই বসে, ফুর্তি ফার্তির নামে কায়রো বে-ইখতিয়ার, মসজিদ কবর, কায়রো শহরে বেশুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সবসুদ্ধ জড়িয়ে মুড়িয়ে কায়রো ট্যুরিস্ট জমের ভূস্বর্গ এবং ট্যুরিস্টাদেরও বটে। অর্থাৎ কায়রোতে সারা বছর খুব সামান্য বৃষ্টি হয়। প্রচণ্ড গ্রীষ্মের কারণে শীতকাল ছাড়া অন্যান্য সময়ে কায়রোতে ভ্রমণ পিপাসু মানুষেরা যেতেই চান না। শীতকালে সেখানে না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই প্রকারের আবহাওয়া ট্যুরিস্টদের কাছে অতীব পছন্দের সময়। এই কারণেই শীতকালের কায়রো ট্যুরিস্টদের কাছে একটি ভূস্বর্গ বলে মনে হয়। তদুপরি মার্কিন লক্ষ্যপাতেরা আসেন নানা ধান্দায়, তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডাকসাইটে সুন্দরীরা, তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আর এক ঝাঁক সুন্দরী। অর্থাৎ শীতকালেই এই কায়রো শহরে সারা পৃথিবী থেকে দলে দলে লোক আসে সেখানকার দর্শনীয় স্থানগুলিতে। লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায়, তাদের সঙ্গে আসেন দুনিয়ার নামজাদা সুন্দরীগণ, সেই সঙ্গে আসেন হলিউডের চিত্র পরিচালকগণ, তারা সঙ্গে আনেন এক ঝাঁক সুন্দরী। কিন্তু থাক, সুশীল পাঠক তুমি নিশ্চয় জানো কামিনী কাঞ্চনের সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ, গুরুর বারণ। অর্থাৎ সুন্দরীর কথা আসাতেই লেখক রসিকতার সুরে মনে করিয়ে দেন শাস্ত্রের নিষেধের কথা। মিশরি আড্ডাবাজরা, দাঁড়ান, ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ। এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলেই কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না।
সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। দৈবাৎ একই আড্ডায় জীবন কাটান। বিষয়টা সব স্তর বুঝিয়ে বলতে হয়। অর্থাৎ এখানে সাদ জগলুল পাশা ছিলেন মিশরের একজন বিপ্লবী এবং রাষ্ট্রনায়ক। তিনি মিশরের জাতীয়তাবাদী ওয়াফাদ দলের নেতা ছিলেন। সাদ জাগলুল পাশা কাফেতে প্রবেশ করে টেবিলে গিয়ে বসতেন, তারপর চোখের ইশারায় একে ওকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। চারিত্রিক দৃঢ়তা ও সাহসী ব্যক্তিত্বের কারণে মিশরের সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা ও সমীহ করত। সেই কারণেই কেউ সাহস করে তার টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। তারপরে দেখো, এই মনে করুন আপনি রোজ আপিস ফেরার পথে ক্যাফে দ্য নীলের উত্তর পূর্ব কোণে বসেন। সেই টেবিলটায় আপনার জন ৫ দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ জন ১০। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতে আসেন না, তাই হরে দরে আপনার টেবিলে জন ৫-৭ নিয়মিত উপস্থিত থাকেন। এছাড়া আপনি সপ্তাহে একদিন জোর ২ দিন বাড়ির পাশের সেমিরামিস ক্যাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার ক্যাফে দ্য নীলের সদস্যদের বিলকুল চেনেন না। এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার নয়তো কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট, তার অর্থও বেকার। এদের আলোচনার বিষয়বস্তু হলো রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয় করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য হতে পারে, অর্থাৎ কোনো এক প্রকাশক ১,০০০-এর নাম করে ৩,০০০ ছাপিয়ে বেশ ২ পয়সা কামিয়ে নিয়েছে। তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। অর্থাৎ এখানে বলতে চেয়েছে সেমিরামিস কাফের সদস্যরা খুব কুলীন নয়। লেখকের মতে তারা চ্যাংড়া, কলেজ পড়ুয়া, কেরানি অথবা বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট সেই আড্ডার সদস্য। তাদের আলোচনার বিষয়বস্তু আপাততভাবে রাজনীতি হলেও আসলে পরচর্চা। যেমন কোন পাশার স্ত্রী কোন মন্ত্রীর সঙ্গে পরকীয়া করেন বলে তার বোনপো ভালো চাকরি পেয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তাদের সাহিত্য আলোচনা কোন প্রকাশক ১,০০০-এর নাম করে ৩,০০০ ছাপিয়ে ২ পয়সা কামিয়ে নিয়েছে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকত। এরা মিশর তথা তাপস দুনিয়ার এত সব গুহ্য ও গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনেই অদৃশ্য অস্রোত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে, এবং সেই খবরের যোগান দিচ্ছেন রাশার বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ট। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বরকর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়ার কুল্লে সমস্যার সাকল্যে সমাধান এক লহমায় হয়ে যাবে। এখানে লহমা কথার অর্থ হচ্ছে এক মুহূর্তেই। মনে মনে বলবেন, হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। অর্থাৎ প্রাবন্ধিকের বাড়ির পাশে সেমিরামিস কাফেতে লেখক দেখেছিলেন সবজান্তা আড্ডাবাজদের, যারা রাজনীতি অথবা সাহিত্য কোনো কিছুই গভীর আলোচনায় না গিয়ে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, এবং তাদেরকে দেখে মনে হতো তারা সকলেই সব জানতা। এদের কথাবার্তা এবং হাবভাব দেখলে মনে হতো এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে, যার উৎস হলো রাশিয়ার বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ট। তাদের সাহায্য ছাড়া গোটা পৃথিবীর সরকারগুলো চলা সম্ভব কিনা সেই বিষয়ে মনে প্রশ্ন জাগতে পারে, এবং এরা যদি কোনো শহরের বড় কর্তা হয় তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে যাবে, এরকমটাও মনে হতে পারে। এদের প্রসঙ্গেই ব্যঙ্গ করে লেখক বলেছেন যে হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। তার পরের লাইন দেখো, আপনি এদের চেয়ে বছর 10 বড়, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে, যদিও আর না হয়েই বিড়ি টানে, কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই। আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন। এদের কাউকে পয়লা আড্ডা নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলাম, বেচারি সেখানে রাটি কাড়েনি, যদ্যপি দস্যুরা আড্ডাতে সেই তরপাতো সবচেয়ে বেশ। যদ্যপি কথার অর্থ হচ্ছে যদিয়া, আর দুসরা কথার অর্থ হচ্ছে দ্বিতীয়। অর্থাৎ বাড়ির পাশে সেমিরামিস কাফের কোনো সদস্যকে ক্যাফে দ্য নীলে নিয়ে গেলে কোনো লাভ হবে না।
তার কারণ সে নিজের আড্ডায় যতই উচ্চকণ্ঠ হোক বা অন্য আড্ডার আলোচনার বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারবে না। ফলে চুপ করে থাকা ছাড়া তার অন্য কোনো উপায় থাকবে না। তারপরে দেখো, তাছাড়া আপনি মাসেই ১ দিন কিংবা ২ দিন শহর থেকে মাইল তিনেক দূরে একটা কাফেতে যান। আপনার এক বন্ধু সেই কাফেটারই উপরতলায় থাকেন, খাসা জায়গায়, সামনেই নীলনদ বয়ে যাচ্ছে। আপনার বন্ধু সেখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে প্রথমে খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। এই কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে, উদ্বাহু বলতে হাত উঁচু করে অভ্যর্থনা করবে, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। কারণ আপনি এখানে আসেন কালভেদ্রে। কালভেদ্রে কথার অর্থ হচ্ছে কখনো সখনো। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয় কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন, সেগুলো তারা নূতন করে হাড় কাটে ঢুকিয়ে রামদাও ওচাবেন, আপনার রায় জানতে চাইবেন। যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই। আপনিও যদি গাধার দেশের লোক, আপনি অবশ্য ১০০ বার ওদের বলেছেন যে গান্ধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওতরায় না। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারো কোনো সন্দেহ নেই, কারণ আপনি গুহ্য ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন, ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন বন্ধুর ফ্ল্যাটে সোফার ওপর চতুর্থ জাম যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন। অর্থাৎ লেখক তথা বক্তা মধ্যপুরুষের উদ্দেশ্যে কথাটি বলেছেন। যদি আপনি শহর থেকে মাইল তিনেক দূরে কোনো কাফেতে যান, তবে সেখানকার আড্ডাবাজরা দুহাত তুলে আপনাকে স্বাগত জানাবে, কারণ আপনি সেখানে যান কখনো সখনো। তাই আপনাকে কাছে পেয়ে তারা তাদের পুরনো আলোচ্য বিষয়গুলিকেই নতুন করে আলোচনা করার সুযোগ পেয়ে যাবে। তারা আপনার রায় জানতে চাইবে। আপনি যে রায়ই দিন না কেন, আপনার ছাড়া পাওয়ার কোনো উপায় থাকবে না। আপনি গান্ধীর দেশের লোক। আপনি যতই বলার চেষ্টা করুন গান্ধীর সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, তাতে কোনো লাভ হবে না আপনার। কারণ আপনার জ্ঞানগম্যিতে আড্ডার কারো কোনো সন্দেহ নেই। তাদের ধারণা আপনি ইন্দ্রিয় ধারণ করেন। কাজেই আলোচনা এবং রায়দান থেকে বেরিয়ে আসতে আপনি পারবেনই না। আর এর ফলে আড্ডাতেই আপনার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। সেই কারণেই নিশ্চিত করেই আপনি শেষ বাসটি মিস করবেন। তাই সেই রাতে বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর শুয়ে রাত কাটিয়ে পরের দিন সকালে আপনাকে বাড়ি ফিরতে হবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।